সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি হক আলাপে। বিএনপির যুবদলের একজন কর্মী, তাকে হত্যা করা হলো যৌথ বাহিনী হেফাজতে। স্পষ্ট করে বললে বলা যায় সেনা হেফাজতে। হঠাৎ করে বিএনপি কর্মী সেনা কর্মকর্তারা ধরে নিয়ে গিয়ে তাকে হত্যা করতে গেলেন কেন? কিভাবে ঘটল ঘটনা? চট্টগ্রাম থেকে বাড়িতে এসেছেন যুবদলের যে কর্মী, তাকে রাতে তার বাড়িতে অস্ত্র আছে বলে যৌথ বাহিনী আসলেন, অস্ত্র খোঁজার নামে তাকে ধরে নিয়ে গেলেন এবং তাকে এক রাতের মধ্যেই এমন পরিমাণ প্রহার করা হলো যে পরদিন ভোরবেলা মানে সকালবেলা পুলিশ ডেকে তাদের কাছে হস্তান্তর করলেন যৌথ বাহিনী। এবং পুলিশ পরিস্থিতি বেগতিক দেখে, মানে ভিকটিমের অবস্থা বেগতিক দেখে তাকে হাসপাতালে নিয়ে গেলেন এবং সেখানেই মারা গেলেন যুবদল কর্মী। এটি একটি 5ই আগস্টের পরে অন্যরকম একটি ঘটনা, একটা কিলিং মিশনের সম্ভাবনা, একটি সিগন্যাল হয়তো এটি হতে পারে। বিএনপিকে অনেক সাবধান হতে হবে। বিএনপির বিরুদ্ধে বাংলাদেশে এই মুহূর্তে ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের যতটুকু শত্রু ছিল তার চেয়ে কয়েকশো গুণ বেশি শত্রু বিরাজমান। বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে বিএনপি অবশ্যম্ভাবীভাবে বাংলাদেশের রাজনীতিকে নির্বাচিত হয়ে এদেশের সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার সম্ভাবনা এত প্রকট এবং বিশাল যে সেখানে অন্য কারো কোনো সুযোগের কোনো চিন্তাই করা যাচ্ছে না। সেই জায়গা থেকে বিএনপির বিরুদ্ধে আজকে হাজারো শক্তির আনাগোনা, পরোক্ষ প্রচ্ছন্ন এবং সম্মুখ সমরে সব দিকেই বিএনপির বিরুদ্ধে শক্তি উচ্চকিত। বিএনপির বিরুদ্ধে প্রথম থেকেই উঠে পড়ে লেগেছে জামাত, যাদের 5 থেকে 7% উপর ভোট নেই। তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে চায়, মানে চলে আসতে চায়, ফিরে আসতে না, তারা কখনো যায়নি, তারা রাষ্ট্র ক্ষমতায় চলে আসতে চায়। সেজন্য বিএনপির বিরুদ্ধে যত ধরনের প্রপাগান্ডা, কুৎসা রটনা সম্ভব সবকিছুই করে যাচ্ছে জামাতের সর্বস্তরের মানুষেরা। আমরা নিত্যনৈমিত্তিক জীবনে সেগুলোর অনেক চিত্র সামনাসামনি দেখি। আমি খুবই উৎকণ্ঠিত হয়েছিলাম। আমি জানতাম, আমি বিষয়টা নিয়ে অনেক ভাবছিলাম যে রাতের অন্ধকারে বিএনপির কর্মীদের ঘরে ঘরে তল্লাশি করা হচ্ছে নানা স্থানে। সম্প্রতি সিলেটের মেজরটিল্লায় একটি ঘটনা ঘটেছে, আরো হয়তো অনেক জায়গায় ঘটেছে। এই নিউজটি আমার চোখে পড়েছে। সেখানে রাতে একজন যুবদল কর্মী, তাকে ধরে আনতে গিয়ে সেখানে পাড়া প্রতিবেশী মিলে সেই বাড়িতেও অস্ত্র খোঁজার প্রচেষ্টা চালায়। যৌথ বাহিনী বা সামরিক বাহিনী যারাই হোক, সেখানে খোঁজাখুঁজি করা হয়। তারপর তাকে ধরে নিয়ে যাওয়ার সময় সমস্ত গ্রামের মানুষ, প্রতিবেশীরা সকলে তার নিরপরাধ চরিত্রের কথা বলে কয়ে এবং প্রতিবাদ জানিয়ে তাকে রক্ষা করেন। এরকম ঘটনা হয়তো বাংলাদেশের আনাচে কানাচে অনেক ঘটছে, যেগুলো আমরা জানতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। বিএনপি একটি বড় দল, এখানে অনেক সমস্যা আছে, অনেক ভালো দিকও আছে। বাংলাদেশে
কোটি কোটি মানুষ বিএনপির সাপোর্টার রয়েছেন, তার মধ্যে অবশ্যই লক্ষ লক্ষ মানুষ রয়েছেন তাদের কর্মী। সেই কর্মীদের মধ্যে ব্যাপকভাবে মিশে যাওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের ফেলে যাওয়া কর্মীরা। তারাও অসহায়, কি করবে? বেঈমান মুনাফিকরা তাদেরকে ফেলে পালিয়েছে। এখন তাদের গা বাঁচাতে অপেক্ষাকৃত গণতন্ত্র মনস্ক দল বিএনপির ছত্র ছায়াতলে তারা চলে আসার চেষ্টা করছে, এবং সেই চেষ্টার মধ্য দিয়ে সেখানে আওয়ামী লীগের অনেক দুষ্কৃতকারীরাও কর্মী লেভেলে যারা রয়েছে তারাও ঢোকার চেষ্টা করছে। অন্তত এখন এত বিশাল দল, হাজার হাজার কর্মী, তার মধ্যে আপনি কয়জনকে বাঁচবেন? এবং আমাদের যে সামাজিক সাংস্কৃতিক যেই রীতি, যেই বন্ধন, সেখানে প্রত্যেকটি নাগরিকের সাথে আমাদের যে ঘনবসতিপূর্ণ দেশ, এখানে প্রত্যেকটি মানুষের সাথে প্রত্যেকটি মানুষের সম্পর্ক রয়েছে, সামাজিক সম্পর্ক রয়েছে, আত্মীয়তার সম্পর্ক রয়েছে, ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে, বিভিন্ন ধরনের বন্ধনে আমরা আবদ্ধ। তাই বলে শেখ হাসিনা এবং খালেদা জিয়া বা তারেক জিয়ার জন্যে এদেশের সমস্ত মানুষ কি তাদের অস্তিত্ব ভুলে যাবে, তাদের আত্মীয়তা ভুলে যাবে, তাদের ভ্রাতৃত্ব ভুলে যাবে, তাদের বন্ধুত্ব ভুলে যাবে? সেটি কি সম্ভব? সেই কারণেই বিএনপি কর্মীরা যেহেতু ব্যাপকভাবে আওয়ামী লীগের কর্মীদের সাথে আত্মীয়তার সূত্রে, বন্ধুত্বের সূত্রে, সামাজিক সম্পর্কের সূত্রে আবদ্ধ রয়েছেন, তারা নানাভাবে বিএনপির কর্মীদের সহযোগিতা পাচ্ছেন, সহযোগিতা নিচ্ছেন। আমাদের প্রত্যেকের পরিবারে, আত্মীয়তায়, বন্ধুত্বে এরকম মানুষ তো রয়েছেন। তারা যদি নিরপরাধ হন, আমরা তো আর সবকিছু জানি না, তাদেরকে ছোটখাটো সহায়তা আমরা করতেই পারি। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে প্রকৃত অপরাধী তাকে খুঁজে বার করা, তাকে আইনের আওতায় নিয়ে যাওয়া। সেক্ষেত্রে আমি যাকে সহায়তা করছি, সাধারণ টুকটাক যেসব চক্ষু লজ্জায় হোক, সামাজিক লজ্জায় হোক, যেসব সহযোগিতা করছি, সেটি তো কোনো বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের 5ই আগস্টের পরবর্তী যেই সরকার, সেই সরকার নিজেরাই অনেক হুমড়া চোমড়া ডাকাতদের, মাফিয়াদের এদেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করেছে। সেক্ষেত্রে বিএনপির পাড়া বা গলির, জামাতের পাড়া বা গলির কোনো কর্মী যদি তাদেরই আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কাউকে যদি সহায়তা করে থাকে, তারা কোন অপরাধটা করেছে? আপনারা তো দেখেছেন ভুল রাস্তা, আপনারা বলছেন বিপ্লবী সরকার, কিন্তু এই সরকারের মধ্যে বিপ্লবী সরকারের ন্যূনতম কোনো বৈশিষ্ট্য আমরা দেখতে পাইনি কখনো। আপনারা একই ধরনের লুটেরাদের মতো কথাবার্তা বলেন, আপনাদের আচরণ, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ। আপনারা এদেশের গরিব দুঃখী মানুষের জন্য কি করেছেন গত 6 মাসে? বরঞ্চ মানুষকে না খেয়ে মরার জন্য সব ব্যবস্থা করছেন আপনারা। প্রতিদিন মূল্যস্ফীতি বাড়ছে। আপনারা বিগত সরকারকে মাফিয়া সরকার বলেছেন, সিন্ডিকেট সরকার বলেছেন, অথচ গত 6 মাসে আপনাদের সিন্ডিকেট আরো শক্তিশালী হয়েছে। আপনাদের মূল্যস্ফীতির পরিমাণ এতই প্রকট যে মানুষ নিঃশ্বাস ফেলতে পারছে না। আপনারা আবার নতুন করে এই টিসিবির লাইন ধরে, যেখানে মানুষ, অভাবী দুর্দশাগ্রস্ত মানুষ কিছু হন্যে হয়ে সেখানে কিছু কম মূল্যের জন্য সেই সব গাড়ির পেছনে ছুটত, সেগুলো বন্ধ করে দিচ্ছেন। আপনাদের কি কোনো মায়া দয়া বলতে কিছু রয়েছে? আপনাদের কি ন্যূনতম কোনো কর্তব্যবোধ বলতে কিছু রয়েছে? ফাঁপা বুলিয়া ওড়ে এনজিও মার্কা একটা সরকার বানিয়েছেন। এনজিওরা কি কখনো জনগণের কষ্ট বোঝা সক্ষম? এনজিওরা কি কোনোদিন বুঝেছে বাংলাদেশের মানুষের, হতদরিদ্র মানুষের কষ্ট? আজকের উপদেষ্টার প্রত্যেকেই বিভিন্ন শ্রেণীতে, তাদের শ্রেণীগত চরিত্র হচ্ছে উচ্চবিত্তের শ্রেণীগত চরিত্র। তারা কি করে বুঝবেন নিম্নবিত্ত মানুষের অবস্থা? বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, গ্যাসের দাম বাড়াচ্ছেন, পেট্রোলের দাম আবার বাড়াচ্ছেন। মানে কোন ক্ষেত্রে আপনারা কমাতে পেরেছেন? আমরা আপনাদের জন্য কথা বলতে বলতে মুখে ফেনা তুলে
বিভিন্ন যারা প্রতিক্রিয়াশীল ছিল, ফ্যাসিস্টদের দোসর ছিল, তাদের সাথে তর্কে বিতর্কে আমরা নানাভাবে জর্জরিত হয়েছি। আমাদের যদি তারা ফিরে আসে কখনো, যদি তারা কখনো ফিরে আসতো, তাহলে আমাদের ভয়ঙ্কর বিপদ হতে পারত। আমরা সেই ধরনের যুদ্ধে অবতীর্ণ ছিলাম। কিন্তু আপনারা কি করছেন? বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে যে প্রত্যাশা নিয়ে এই গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তার বিন্দুমাত্র কোনো সুফল আপনাদের হাত থেকে পেয়েছে? এই যে মাসের পর মাস মানুষ বেকারত্বের মধ্যে নিমজ্জমান ছিল, আপনাদের ক্ষমতা গ্রহণের পরে 1-2 মাস কাজহীন ছিল, এখনো বেকারত্বের সীমাহীন বেকারত্ব, দেশের নিম্ন শ্রেণীর মানুষ যারা শ্রমজীবী, যারা প্রতিদিনকার কাজ করে খায়, তাদের কাজ নেই। বিশাল অঙ্কের টাকা পয়সা লুট করে নিয়ে গেছে আওয়ামী লীগাররা। এখন শূন্য বাজারে মানুষ কি করে খাওয়া দাওয়া করবে, কিভাবে বাঁচবে? এগুলোর কোনো তোয়াক্কা নেই আপনাদের। আপনারা শুধু আছেন বিএনপির সমালোচনা করতে। বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির বিকল্প কোনো রাজনৈতিক শক্তি কোথায়? যেটুকু উদাহরণ আপনারা সৃষ্টি করেছেন এই কয়দিনে, সেখান থেকে আপনাদের উপর জনগণ কোনোভাবেই বিশ্বাস আনতে পারবে না। তো একটি গণতন্ত্র মনস্কা রাজনৈতিক পরিবর্তনের জন্য আমাদের অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। বাংলাদেশকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। এদেশে প্রচুর সমস্যা, এত বেশি মানুষ, এত ঘনবসতি, এত সংকট, মানুষ না খেতে আপনার কয়দিন থাকবে? সুতরাং এই সমস্যাগুলোকে না ধর্তব্যে না এনে এভাবে যদি যথেচ্ছ কথাবার্তার মধ্য দিয়ে পরিবর্তনের নামে মানুষকে বিভ্রান্ত করা হয়, তাহলে ফ্যাসিস্টরাই ফিরে আসার রাস্তা তৈরি হবে। আজকে জামাতিরা, যাদের 5-7% ভোটও নেই, তারা রাষ্ট্র ক্ষমতায় চলে আসতে চায়। সেজন্য মিথ্যাচার, প্রোপাগান্ডা সব কিছু ছড়াচ্ছে ওরা বিএনপির বিরুদ্ধে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তো রয়েছেই, তারা একদিকে আশ্রয় খুঁজছে, আবার তারা নিন্দাও করছে বিএনপির। ছাত্ররাও করছেন, রাষ্ট্রযন্ত্রও করছে। এবার যৌথ বাহিনী কিলিং মিশনে নেমেছে। সেখানে রয়েছে আওয়ামী লীগের চিন্তাধারার লোক, সেখানে রয়েছে জামাতের চিন্তাধারার লোক, সেখানে রয়েছেন আজকের অভ্যুত্থানের একচ্ছত্র মালিকানা দাবিকারী কিছু বিশৃঙ্খল সমন্বয়কের পদচারণা। সুতরাং বিএনপিকে যে কঠিন সময়ের দিকে এগিয়ে যেতে হচ্ছে, তা বিএনপিকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে পরিস্থিতি। যে কোনো মূল্যে দলের ভেতরে সমস্ত কর্মীদেরকে এককাট্টা করতে হবে, তাদের নিয়ন্ত্রিত করতে হবে। ওই ঢাকায় বসে বসে বড় নেতাদের বক্তব্য দিয়ে বিএনপিকে টিকিয়ে রাখা যাবে না। বিএনপি ভয়ঙ্কর সংকটের সামনে তাদের সামনে ভয়ঙ্কর সংকট। কর্মীদেরকে অনিরাপদ রেখে বড় বড় বুলিয়া ওড়ালে চলবে না। বিএনপিকে বাংলাদেশের মানুষের জন্য আপাতত অনেক নিরাপত্তা দিয়ে দলের নেতাদের আগলে রাখতে হবে। আরো বেশি সচেতন হতে হবে, আরো বেশি সন্দিহান হতে হবে, সব দিকে নজর রাখতে হবে। চারিদিকে শত্রু, ভয়ঙ্কর শত্রু এবং ষড়যন্ত্রকারী মুনাফিক অভাব নেই। ভারতীয় ষড়যন্ত্রকারীরাও বসে নেই এবং পলাতক আওয়ামী লীগাররাও। সবাই মিলে বিএনপিকে যদি পরাজিত করতে পারে, তাহলেই বাংলাদেশ পরাজিত হবে। বাংলাদেশ পরাজিত হলেই আবার ফ্যাসিবাদী চক্রের সেই আগেই ভালো ছিলাম সেই মন্ত্র আবার ফিরে আসবে। দর্শক, বিষয়গুলো নিয়ে ভাবুন, অনেক বেশি করে ভাবুন। আপনারা ভাবতেই পারেন, বলতেই পারেন,
আমরা আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে কি করব? আরে ভাই ভাবুন, আদার ব্যাপারী হলেও জাহাজের মালিক কিন্তু আপনি। আমরা ভাবি না বলেই জাহাজ বোঝাই করে লুটেরারা সমস্ত সম্পদ লুট করে নিয়ে যায়। ভাবুন, আপনি ভাবুন, আপনি সচেতন থাকুন, তাহলেই শুধু আপনার সম্পদ, আপনার দেশ, আপনার মাতৃভূমি সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে, আপনার অধীনে থাকবে, আপনার মালিকানায় থাকবে। আমাদের দেশটাকে আরও বেশি অতন্ত্র প্রহরীর মতো সর্বক্ষণ আগলে রেখে, নজরদারিতে রেখে এগিয়ে নিয়ে যেতে হবে। কাউকে বিশ্বাস করা যাবে না। এমনকি এতক্ষণ যে বিএনপির পক্ষে অনেক কথা বললাম তাদেরও না। আমাদের শুধু আমাদের মালিকানার দিকেই নজর রাখতে হবে, এবং যারা এখানে কর্মচারী হয়ে আসবে, যারা এখানে ইজারাদারি করতে আসবে, সবাইকে আমাদের চাকর হয়েই থাকতে হবে। সেভাবেই ভাবুন, আপনার মালিকানায় আপনার কর্মচারীরা যেন কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের স্বজনপ্রীতি, কোনো ধরনের বিশৃঙ্খলা কিছুই যেন না করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার হোক অথবা নির্বাচিত সরকার হোক, যে কেউ আসুক ক্ষমতায়, যারাই রাষ্ট্র পরিচালনা করুক, সবাই আমাদের কর্মচারী। সেদিকে আপনি নজর রাখুন, আপনার দেশ, আপনার মালিকানা বহাল রাখুন। অনেক শুভকামনা।